আমরা আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে অধ্যায়টি রয়েছে, মানে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠের আলোচনা করেছি। সেই পাঠে আমরা আন্তর্জাতিক সংগঠন হিসাবে যে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল তার বিভিন্ন সম্মেলন আলোচনা করেছিলাম, এবং সাধারণ সভাকে যে বিভিন্ন নামে ডাকা হয় বা বিভিন্ন নাম দেওয়া হয়েছে সেই বিষয়টা আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় পাঠের আলোচনা করব। সেই আলোচনাতে থাকছে তোমাদের জন্য সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ, এই দুটি বিষয় নিয়ে আজকের আলোচনা। সেই আলোচনা শুরু করার আগে আমরা একটা বিষয় ছোট্ট করে জেনে নিই। আমরা জানি প্রতিটি রাষ্ট্রে সরকার থাকে। সরকারের তিনটি বিভাগ আছে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সেই বিভাগগুলোর সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভাগগুলো রয়েছে তার সঙ্গে একটু সামঞ্জস্য বা সিমিলারিটি কোথায় আছে একটু দেখে নিই। সরকারের যে শাসন বিভাগ সেইটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ। আইন বিভাগ সেটি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, এবং সরকারের যে বিচার বিভাগ রয়েছে সেটি সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়। এইভাবে তোমরা কিন্তু বিষয়টাকে সিমিলার করে, সামঞ্জস্য করে বোঝার চেষ্টা করবে। তাহলে আমাদের আলোচনার বিষয় বা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা কি? সাধারণ সভা। প্রথমে আছে সাধারণ সভার গঠন। সাধারণ সভাকে বিশ্বের বিরাট নাগরিক জনসভা বলা হয়। এই সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত যে সদস্য রাষ্ট্রগুলো আছে, সমস্ত সদস্য রাষ্ট্রগুলোই কিন্তু এর মানে সাধারণ সভার সদস্য। তাহলে বর্তমানে এর সদস্য সংখ্যা কত? 193। 2011 সালের 14 জুলাই যখন দক্ষিণ সুদান স্বাধীন হয়, মানে স্বাধীনতা পায়, তারপরে এই দক্ষিণ সুদান সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করার ফলে বর্তমানে এর সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় কত? 193টি। 2012 সালে প্যালেস্তাইনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মানে প্যালেস্তাইন রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের যে সদস্য রাষ্ট্রগুলো আছে তাদেরকে পর্যবেক্ষণ করবে, তাদের তদারকি করবে, তাদের দেখাশোনা করবে, সব কিন্তু গোপনভাবে। তাহলে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল কাকে? প্যালেস্তাইনকে। এই পর্যবেক্ষক রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে তারা সাধারণ সভার আলোচনাতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তাহলে পর্যবেক্ষক রাষ্ট্রগুলো সাধারণ সভার আলোচনাতে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সাধারণ সভাতে যখন ভোটাভুটি হয় সেই সময় পর্যবেক্ষক রাষ্ট্রগুলি কোনো রকম কোনো ভোট দিতে পারে না। এই যে প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে 5 জন করে সদস্য সাধারণ সভাতে যেতে পারে, কিন্তু মজার বিষয় এটাই যে প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটদানের ক্ষমতা কিন্তু একটি। এই যে ভোটদান হয়, প্রতিটি রাষ্ট্র একটি করে ভোটদান প্রদান করে, এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারছি? এখানে ছোট রাষ্ট্র হোক বড় রাষ্ট্র হোক সবাই কিন্তু সমান মর্যাদার অধিকারী। মানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় সমানাধিকারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সাধারণ সভায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই যখন অধিবেশন হয়, অধিবেশন শুরু হওয়ার আগে একজন সভাপতি এবং 21 জন সহসভাপতি নির্বাচন করা হয়। তা না হলে কে সভার কার্য চালাবে? যদি সভাপতি অনুপস্থিত থাকে তাহলে ওই যে 21 জন সহসভাপতি আছে তাদের মধ্য থেকে তিনি সভা কার্য পরিচালনা করবেন। সাধারণ সভার অধিবেশন বসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এবং সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা, সেই সাধারণ সভাতে 7টি কমিটি আছে। সেই 7টি কমিটির সভাপতিও নির্বাচন করা হয় এইখান থেকেই। তাহলে এটা গেল সাধারণ সভার গঠন। এই সাধারণ সভার যে অধিবেশনটা আমরা আলোচনা করলাম, সেই অধিবেশনের ক্ষেত্রে আবার দুটি অধিবেশন দেখা যায়। একটা তোমার বিশেষ অধিবেশন আর একটা জরুরি অধিবেশন। বিশেষ অধিবেশনটা কি? নিরাপত্তা পরিষদ বা সাধারণ সভার সংখ্যাগরিষ্ঠ সদস্য, মেজরিটি সদস্য যদি চায় অধিবেশন ডাকার প্রয়োজন আছে, তাহলে কিন্তু মহাসচিব এই ধরনের বিশেষ অধিবেশন ডাকতে পারেন। পরে রয়েছে জরুরি অধিবেশন। বিশ্ব শান্তি, বিশ্ব নিরাপত্তা ইত্যাদি বিষয় যদি বিঘ্নিত হয় তখন এই ধরনের অধিবেশন ডাকা হয়। এক্ষেত্রেও কিন্তু একই বিষয়, নিরাপত্তা পরিষদের অনুরোধে সাধারণ সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতির ভিত্তিতে 24 ঘন্টার নোটিশে এই ধরনের জরুরি অধিবেশন ডাকা হয়ে থাকে। তাহলে অধিবেশন আমরা দু ধরনের দেখলাম, বিশেষ অধিবেশন এবং জরুরি অধিবেশন। এবং সাধারণ সভার অধিবেশন তো প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে বসে, সেই নির্দিষ্ট সময়ে আমরা আলোচনা করলাম প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। এরপরে আসি
ভোট পদ্ধতি। সাধারণ সভার ভোট পদ্ধতি সনদের 18 নম্বর ধারাতে বর্ণনা করা রয়েছে। এইখানে গুরুত্বপূর্ণ বিষয় এবং সাধারণ বিষয়ে কিভাবে সাধারণ সভা ভোট পদ্ধতি প্রয়োগ করে। গুরুত্বপূর্ণ বিষয়: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, নতুন সদস্য গ্রহণ করা হবে, বাজেট সংক্রান্ত আলোচনা করা হবে। এই সমস্ত বিষয়ে যদি ভোটাভুটির প্রয়োজন হয়, সেক্ষেত্রে সাধারণ সভার 2/3 অংশ সদস্যের সমর্থনের প্রয়োজন। 2/3 অংশ বলতে সাধারণ সভার সদস্য কত? 193। সেই 193কে 3 দিয়ে ভাগ করার পর যা বাড়াবে সেটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। সেই সংখ্যাটাই হচ্ছে 2/3 অংশ সদস্য। পরে রয়েছে সাধারণ বিষয়। সাধারণ বিষয় বলতে আমরা যে বিষয়টা আগে আলোচনা করলাম, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, নতুন সদস্য গ্রহণ, বাজেট সংক্রান্ত আলোচনা, এই সমস্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে সাধারণ সভায় যখন ভোটাভুটি হয়, তখন সাধারণ সভার উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠ বলতে 193 ভাজিতক 2 যত হবে তার সঙ্গে 1 যোগ 97। 97টি সদস্য রাষ্ট্র সমর্থন করলেই অন্যান্য বিষয়ে সাধারণ সভা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরপরে চলে আসি সাধারণ সভার ক্ষমতা এবং কার্যাবলী। প্রথম যে ক্ষমতা কার্যাবলীটি রয়েছে, আলোচনা ও সুপারিশ ক্ষমতা। আমরা সাধারণ সভাকে বিশ্বের পার্লামেন্ট বা বিশ্বের বিতর্ক সভা হিসাবে জানি, যেটা আমরা আলোচনার প্রথমেই বলেছিলাম যে একটি সরকারের আইনসভা রয়েছে। সেই আইনসভার মতোই সম্মিলিত জাতিপুঞ্জের একটি আইনসভা রয়েছে, সেটা কি সাধারণ সভা। সেই সাধারণ সভাকে বিশ্বের পার্লামেন্ট বলা হয়। সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ আছে, সেই সনদের 10 নম্বর ধারায় কি বলা হয়েছে? সাধারণ সভা সনদের অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ে আলোচনা প্রস্তাব গ্রহণ করতে পারে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য একটি বিষয়, সাধারণ সভা কোনো রকম কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করতে পারে না। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সাধারণ সভা আলোচনা করতে পারে, তবে সে বিষয়ে যখন আলোচনা করবে সাধারণ সভা, তাকে নিরাপত্তা পরিষদকে অবশ্যই জানাতে হবে। এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য বিষয়, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় এমন রাষ্ট্রও কিন্তু বিশ্বে রয়েছে। তারা যদি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে চায়, তাহলে কিন্তু তারা সাধারণ সভাতে সেই বিষয়ে আলোচনা করতে পারে। তবে এক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য বিষয়, যখন এরকম আলোচনা হবে, সেক্ষেত্রেও কিন্তু সাধারণ সভাকে নিরাপত্তা পরিষদের সুপারিশ গ্রহণ করতে হবে। মানে মোট কথা এটাই, নিরাপত্তা পরিষদের সুপারিশ ছাড়া সাধারণ সভা কাজ করতে পারে না। দ্বিতীয় ক্ষমতা কার্যাবলী সাধারণ সভার, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। জাতিপুঞ্জের সনদের যে 13 নম্বর ধারা আছে, সেই 13 নম্বর ধারাতে আন্তর্জাতিক আইনের উন্নতি, আন্তর্জাতিক আইন প্রণয়নে উৎসাহ প্রদান করে থাকে সাধারণ সভা। কিন্তু এই যে উৎসাহ প্রদান বা আইনের উন্নতির বিধানটি, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই আইনের মতো কোনো কাজ নয়। তবে সাধারণ সভা এই কাজগুলো করে থাকে। সেই জন্য সাধারণ সভার এই কাজগুলোকে বা এই ক্ষমতাটাকে বা এই আইন প্রণয়নের যে ক্ষমতাটাকে, এটাকে বলা হয় তোমার আধা আইন বিষয়ক ক্ষমতা। মানে আইন সংক্রান্ত বিষয়ে কথা বলছে, বিষয়টি নিয়ে আলোচনা করছে, তবু কিন্তু সাধারণ সভা আইন প্রণয়ন করছে না। এই জন্য এটাকে বলা হচ্ছে আধা আইন প্রণয়ন ক্ষমতা। 3 নম্বর পয়েন্ট, রাজনৈতিক ক্ষমতা। আমরা সকলেই জানি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বিধান করা কিন্তু নিরাপত্তা পরিষদের কাজ। কিন্তু নিরাপত্তা পরিষদের একটা খারাপ দিক রয়েছে। সেই খারাপ দিকটি কি? নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য রাষ্ট্রগণ রয়েছেন, তারা কি করে? তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার বিষয়টিকে বানচাল করে দেন। তারা দেখো, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে, সেখানে নিরাপত্তা পরিষদ যদি ব্যর্থ হয় ভেটো প্রয়োগের কারণে, সেই ক্ষমতাটা এসে পড়ে স্বাভাবিকভাবেই সাধারণ সভার হাতে। দেখো, 1950 সালে 3রা নভেম্বর শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হওয়ার ফলে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার দায়িত্বটা সাধারণ সভার হাতে এসে পড়েছে। তাহলে এটা সাধারণ সভার রাজনৈতিক ক্ষমতা। তাহলে বিষয়টি বোঝা গেল, নিরাপত্তা পরিষদ যখন ব্যর্থ হবে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে, তখন সাধারণ সভা সেই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কাজগুলি করে থাকে। 4 নম্বর পয়েন্ট, তদারকমূলক কাজ। আর্থসামাজিক পরিষদ, অছি পরিষদ, কর্ম দপ্তর,
এদের কাজে তদারকি করে থাকে সাধারণ সভা। এমনকি নিরাপত্তা পরিষদের কাজের তদারকি করে থাকে সাধারণ সভা। দেখো তাহলে বিষয়টা, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থসামাজিক পরিষদ, কচি পরিষদ, কর্ম দপ্তর সকলের কাজে তদারকি করে থাকে, সকলের বিষয় নিয়ে সাধারণ সভা আলোচনা করে থাকে। কিন্তু কোনোভাবেই নিরাপত্তা পরিষদের যে বিবরণ, সে বিবরণ নিয়ে সাধারণ সভায় আলোচনা করা যায় না, বা কোনো রকম বিতর্ক অনুষ্ঠিত করা যায় না। তাহলে সাধারণ সভা সমস্ত দপ্তরের বিষয় নিয়ে আলোচনা করছে, বিতর্ক সভা অনুষ্ঠিত করছে, কিন্তু কোনোভাবেই নিরাপত্তা পরিষদের বিষয় নিয়ে বিতর্ক করছে না। 5 নম্বরে, অর্থনৈতিক কাজ। সম্মিলিত জাতিপুঞ্জের যে কোষাগার আছে, সেই কোষাগারের দায়িত্ব সাধারণ সভার হাতে থাকে। সাধারণ সভা কি করে? বার্ষিক যে আয় ব্যয়ের হিসাব বা ব্যয় অনুমোদন ইত্যাদি ক্ষেত্রে সাধারণ সভা কাজ করে থাকে। কোন রাষ্ট্র কত পরিমাণ চাঁদা দেবে সে বিষয়টাও ঠিক করে থাকে কে? সাধারণ সভা। কোনো সদস্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদা না দেয়, তাহলে সাধারণ সভা যেমন তিরস্কার করতে পারে, তেমনি তার ভোটাধিকার থেকেও তাকে বাদ দিতে পারে। দেখো, চাঁদা দেওয়ার বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মিলিত জাতিপুঞ্জ চলবে কিভাবে? তা তো নিজস্ব কোনো আর্থিক উৎস নেই। যদি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো তাকে আর্থিক সাহায্য না করে, চাঁদা না দেয়, তাহলে সাধারণ সভা বা সম্মিলিত জাতিপুঞ্জ পরিচালিত হবে না। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ সাধারণ সভার। নেক্সট, 6 নম্বরে রয়েছে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। সাধারণ সভা নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য আছে তাদের, আর্থসামাজিক পরিষদের সদস্যদের এবং ওছি পরিষদের কিছু সংখ্যক সদস্য তাদের কিন্তু নির্বাচন করতে পারে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয়, নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা মহাসচিব এবং আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নির্বাচন করতে পারে। তাহলে দেখো, সাধারণ সভা নিজের মর্জির উপর নির্ভর করে কোন কোন সদস্যদের নির্বাচন করতে পারে, এবং সাধারণ সভা নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে কোন কোন সদস্যদের বা কোন কোন বিভাগের সদস্যদের নির্বাচন করতে পারে। 7 নম্বর, আরেকটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট বা ক্ষমতা কার্যাবলী সাধারণ সভার। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা। তবে এই ধরনের যখন সংশোধনীর প্রস্তাব উত্থাপন করা হবে, তখন নিরাপত্তা পরিষদের সম্মতি অবশ্যই প্রয়োজন। নিরাপত্তা পরিষদের যে সদস্য রয়েছে, সেই সদস্যদের স্থায়ী 5 জন সদস্যের সম্মতি অবশ্যই প্রয়োজন। মানে নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য। সেই স্থায়ী সদস্য 5 জন এবং অস্থায়ী সদস্য 10 জন, তাদের মধ্য থেকে 9 জনের সম্মতি অবশ্যই প্রয়োজন। সেই 9 জনের মধ্যে আবার 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি আবশ্যিক। তাহলেই সাধারণ সভা সনদ সংশোধন করতে পারে। তাহলে এইভাবে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভায় উপস্থিত ভোট প্রদানকারী সদস্যের 2/3 অংশ সদস্যের ভোটের মাধ্যমে সাধারণ সভা সনদ সংশোধন করতে পারে। এগুলোই মূলত সাধারণ সভার ক্ষমতা এবং কার্যাবলী। এরপরে চলে আসি আমরা সাধারণ সভার মূল্যায়ন, বা তার গুরুত্ব কি, বা তার সীমাবদ্ধতা কি রয়েছে, বা তার সমস্যা কি রয়েছে। প্রথমে ইতিবাচক দিক। তাহলে আমরা জানলাম বিশ্বের ক্ষুদ্র বৃহৎ সকল রাষ্ট্র সাধারণ সভায় তাদের মতামত, তার বক্তব্য রাখতে পারে। এক্ষেত্রে ক্ষুদ্র বৃহৎ রাষ্ট্রের মধ্যে কিন্তু সাধারণ সভা কোনো রকম পৃথক মনোভাব রাখে না। সেই জন্য সাধারণ সভাকে সমানাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করা হয়েছে। পরে শান্তির জন্য ঐক্য। নিরাপত্তা পরিষদ যখন কোনো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যর্থ, তখনই সাধারণ সভা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে। এই বিষয়টা সাধারণ সভার গুরুত্বকে অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছে। এগুলো সাধারণ সভার গুরুত্বপূর্ণ দিক বা সাফল্যের দিক। পরে রয়েছে নেতিবাচক দিক বা সীমাবদ্ধতা। সাধারণ সভা যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো শুধুমাত্র সুপারিশ। সেই সুপারিশগুলো কোনো রাষ্ট্র মানতেও পারে, আবার না মানতেও পারে। সাধারণ সভা তার সিদ্ধান্তগুলো কোনো রাষ্ট্রের উপর জোর করিয়ে চাপিয়ে দিতে পারে না, যেটা নিরাপত্তা পরিষদ পারে। নিরাপত্তা পরিষদ তার সিদ্ধান্তগুলো অন্যান্য রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে পারে। এটা সাধারণ সভার খারাপ দিক। 2 নম্বর খারাপ দিকটা কি আছে? সাধারণ সভার নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে সাধারণ সভার কিছুই করার নেই।
কারণ তার নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। সামরিক বাহিনী তৈরি করার জন্য বিভিন্ন রাষ্ট্রকে আবেদন করতে হয়। সেই বিভিন্ন রাষ্ট্র যখন সামরিক শক্তি প্রদান করে, তখনই সাধারণ সভা কাজ করে। তাহলে সাধারণ সভার সামরিক শক্তি না থাকার জন্য তার গুরুত্বটাকে অনেকটাই হীন করে দিয়েছে। এরপরে সাধারণ সভার উপসংহার। তাহলে আমরা আগে দেখলাম সাধারণ সভার অনেকটাই সীমাবদ্ধতা রয়েছে। বইয়ে দেখবে অনেক রকম সীমাবদ্ধতা রয়েছে। জাস্ট আমরা এখানে উল্লেখ করলাম গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট। অনেক সীমাবদ্ধতা রয়েছে। তবুও সাধারণ সভা বিশ্বের একটা গণতান্ত্রিক মঞ্চ। বিশ্বের প্রতিটি রাষ্ট্র এই মঞ্চে তাদের বক্তব্য পেশ করতে পারে, তাদের মতামত জানাতে পারে, কোনো আন্তর্জাতিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক অনুষ্ঠিত করতে পারে। সাধারণ সভা বিশ্বের যুদ্ধ থামানো থেকে শুরু করে দরিদ্র দূরীকরণ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তাহলে সাধারণ সভার গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকটাই রয়েছে, সেটা আমরা স্বীকার করি বা না করি। তাহলে আমরা সাধারণ সভা নিয়ে আলোচনা করলাম, মানে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম বিভাগটি নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আসি সম্মিলিত জাতিপুঞ্জের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি দপ্তর বা বিভাগ নিয়ে। বিভাগটির নাম কি? নিরাপত্তা পরিষদ। তাহলে আমরা জানি 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে যে সমস্ত প্রতিনিধিবৃন্দ সমবেত হয়েছিলেন, এক জায়গাতে এসেছিলেন, সম্মেলন করেছিলেন, তাদের একটা উচ্ছ্বাসা ছিল যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হবে এবং সেখানে তারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং সারা বিশ্বকে নিরাপত্তা প্রদান করবে। সেই নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব। সেই বিশ্ব শান্তি এবং নিরাপত্তার দায়িত্ব পালনটা করবে কে? সেই দায়িত্বটা এসে পড়েছিল কার হাতে? নিরাপত্তা পরিষদের হাতে। সেই জন্য নিরাপত্তা পরিষদকে সম্মিলিত জাতিপুঞ্জের হৃৎপিণ্ড বলা হয় বা প্রধান শাসন বিভাগ বলা হয়। তাহলে বোঝা গেছে বিষয়টা কি? কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের কোন বিভাগকে রাষ্ট্রসংঘের হৃৎপিণ্ড বলা হয়? তাহলে নিরাপত্তা পরিষদকে। যেমনটা আমরা আলোচনা করেছিলাম সরকারি শাসন বিভাগ রয়েছে, সেরকম সম্মিলিত জাতিপুঞ্জের একটি শাসন বিভাগ রয়েছে, সেটার নাম কি? নিরাপত্তা পরিষদ। তাহলে আমরা নিরাপত্তা পরিষদ নিয়ে আলোচনা করব। প্রথমে আছে নিরাপত্তা পরিষদের গঠন। নিরাপত্তা পরিষদ যখন গড়ে ওঠে তখন নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11। বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত? 15। তাহলে এই 15টি যে সদস্য রাষ্ট্র আছে তার মধ্যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে এবং অস্থায়ী সদস্য রাষ্ট্র কটা? 10টা। এই যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, এদেরকে একত্রে বিগ ফাইভ বলা হয় বা পঞ্চপ্রধান বলা হয়। এই বিগ ফাইভ বা পঞ্চপ্রধানের দেশগুলো কোনগুলো? ভালো করে মনে রাখবে বা বিষয়টা ভালো করে বুঝবে। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, এই 5টি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র। এদেরকে কোনোভাবে পদত্যাগ করতে হয় না। সেই প্রথম থেকেই এরা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করে আসছে, এখনো লাভ করছে, ভবিষ্যতেও লাভ করে যাবে। এদের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না। তবে নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য যারা আছে, তাহলে অস্থায়ী সদস্য সংখ্যা কত? অস্থায়ী সদস্য সংখ্যা 10 জন। এই অস্থায়ী সদস্য প্রতি 2 বছর অন্তর পরিবর্তন করা হয় এবং নতুন করে সাধারণ সভা কি করে? তাদেরকে নির্বাচন করে। এই যে তারা পদত্যাগ করে এবং পুনরায় নির্বাচিত হয়ে আসে সাধারণ সভা কর্তৃক, এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা অঞ্চল থেকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হয়ে আসবেন, এই বিষয়টা কিন্তু নয়। ভৌগোলিক ভারসাম্যের ভিত্তিতে পৃথিবীর প্রতিটি অঞ্চল থেকে সমানুপাতিক হারে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হয়ে আসেন। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, ইউরোপের দেশ থেকে অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হয়ে আসেন। তাহলে যেটা আমরা আলোচনা করেছিলাম, নিরাপত্তা পরিষদের প্রথমে টোটাল সদস্য ছিল 11 জন। তাহলে 5টি স্থায়ী এবং 6টি অস্থায়ী। পরবর্তীকালে 1965 সালে অস্থায়ী সদস্যের সংখ্যা বৃদ্ধি করে করা হয় কত? 10 জন। মানে 6 ছিল, করা হলো 10। এই নিয়ে টোটাল নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 15। এরপরে আছে নিরাপত্তা পরিষদের অধিবেশন। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সংস্থা হিসাবে নিরাপত্তা পরিষদের অধিবেশন সবসময় চলতে থাকে। সেই অধিবেশন কিন্তু কোনো সময় বন্ধ হয় না।
সনদের 28-1 ধারায় বলা আছে, নিরাপত্তা পরিষদ এমনভাবে গঠন করা হবে বা এমনভাবে গঠিত হবে যেখানে তার পরিষদের কাজকর্ম সব সময় চলতে থাকবে, কোনো সময় বন্ধ থাকবে না। নিরাপত্তা পরিষদ পরিচালনা করার জন্য তার সভাপতি থাকবে। সেই সভাপতি কজন? একজন। নিরাপত্তা পরিষদের যে সভা পরিচালনা হবে তার জন্য সভাপতি থাকবেন। সেই সভাপতি প্রতি মাসে নির্বাচন করা হবে। সেই যে নির্বাচনটা করা হবে, নির্বাচন করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, মানে এ বি সি ডি, এইভাবে কোনো দেশের প্রথম লেটার যেভাবে পড়বে সেই ক্রম অনুসারে নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচন হয়ে আসবে। তাহলে নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ কত? 1 মাস। নিরাপত্তা পরিষদের অধিবেশন বসে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এরপরে চলে আসি আমরা ভোট পদ্ধতি। এই ভোট পদ্ধতিটাকে একটু ভালো করে বুঝবে বা জানার চেষ্টা করবে। সাধারণ সভার মতো নিরাপত্তা পরিষদের সদস্যদের একটি করে ভোটদানের ক্ষমতা রয়েছে। এই নিরাপত্তা পরিষদের যে কাজগুলো হয় বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেই বিষয়গুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি কার্যবিধি অন্তর্ভুক্ত বিষয়, আরেকটি কার্যবিধি ছাড়া অন্যান্য বিষয়। বোঝা গেছে? দুটি বিষয় নিয়ে আলোচনা করে নিরাপত্তা পরিষদ। একটি কি? কার্যবিধি অন্তর্ভুক্ত বিষয়, আর একটি কার্যবিধি ছাড়া অন্যান্য বিষয়। বোঝা গেছে? এবারে আসি নিরাপত্তা পরিষদের যে কার্যবিধি অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে, সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদের যে 15 জন সদস্য আছে তার মধ্যে 9টি সদস্যের সম্মতি অবশ্যই প্রয়োজন। সেখানে স্থায়ী যে 5 জন সদস্য আছে, স্থায়ী সদস্য, তাদের 5 জনের সম্মতি না থাকলেও চলবে। মানে 15 জনের মধ্যে 9 জনের সম্মতি অবশ্যই প্রয়োজন। কিন্তু কার্যবিধি ছাড়া যে অন্যান্য বিষয়গুলো আছে, সেখানে নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 9 জনের সম্মতি অবশ্যই প্রয়োজন। কিন্তু এই যে 9 জনের সম্মতি থাকবে, এখানে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্রের অবশ্যই সমর্থন থাকতে হবে। তাহলে কার্যবিধি অন্তর্ভুক্ত বিষয় এবং কার্যবিধি ছাড়া অন্যান্য বিষয়ে ভোটদান পদ্ধতিটা তোমরা বুঝতে পারলে। এইবারে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা কি? ভেটো সংক্রান্ত বিষয়। তোমরা যদি আগের বিষয়টা বুঝতে পারো, তাহলে এইখানে ভেটো যে বিষয়টি আছে অবশ্যই বুঝতে পারবে। একটি উল্লেখযোগ্য বিষয়, সনদে কিন্তু কোথাও ভেটো কথাটির উল্লেখ নেই। তাহলে দেখো, যেটা বলছিলাম, কার্যবিধি ছাড়া অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র যদি অসম্মতিসূচক ভোট দেয় বা নেতিবাচক ভোট দেয়, সেটাকেই বলা হবে তোমার ভেটো। তাহলে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য যারা রয়েছে তাদের একটি বিশেষ ক্ষমতা কি? ভেটো ক্ষমতা। সেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র যখন একটি বিষয়ে দুবার নেতিবাচক ভোট প্রদান করবেন, তখনই তাকে বলা হবে দ্বৈত ভিটো। তাহলে ল্যাটিন শব্দ ভিটো শব্দের অর্থ হচ্ছে আমি এটি মানি না। মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র যারা রয়েছেন তাদেরকে ভোট দিতে হয়। সে ভোটটি কি হবে? না সূচক ভোট। মানে ভোট দেবে না নয়, ভোট তাকে অবশ্যই দিতে হবে। সেই ভোটটা কেমন হবে? নেতিবাচক ভোট। মানে আমি এটা মানছি না। এই নেতিবাচক বা না সূচক ভোট অবশ্যই দিতে হবে। সেটাকেই বলা হবে তোমার ভিটো। এইবারে চলে আসি ভেটোর প্রক্রিয়াটা কেমন। প্রথম ভিটো। তাহলে নিরাপত্তা পরিষদ দুটি বিষয় নিয়ে আলোচনা করে। এটি কার্যবিধি সংক্রান্ত বিষয় আর একটি কার্যবিধি ছাড়া অন্যান্য বিষয়। তাহলে নিরাপত্তা পরিষদের যখন কোনো বিষয় কার্যবিধি সংক্রান্ত বিষয় না কার্যবিধি ছাড়া বিষয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়, তখন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্ররা কি করে? প্রথমে একটা ভেটো প্রদান করে। ভেটো প্রদান করার পর যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, সেই বিষয়টাকে কার্যবিধি ছাড়া অন্যান্য বিষয়ের অন্তর্ভুক্ত করে। মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কোনো বিষয়কে না সূচক ভোট দিয়ে কোনো একটি আলোচনাকে, কোনো একটি বিষয়কে প্রথমে তারা কার্যবিধি অন্তর্ভুক্ত বিষয় নয়, এই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে। তাহলে এটা প্রথম ভিটো গেল। দেখো বিষয়টা এখানে পরিষ্কারভাবে লেখা আছে, যদি কোনো স্থায়ী সদস্য চায় যে বিষয়টি নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হোক, তবে তারা সেটিকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গণ্য করার জন্য ভোট দেয়। তাহলে যেটা বললাম, কার্যবিধি সংক্রান্ত ছাড়া অন্যান্য বিষয়।
মানে সেটাকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরে নেওয়া হয়েছে। তারপরে দেখো, এখানে নেতিবাচক ভোট দিয়ে তারা বিষয়টিকে কার্যবিধি সংক্রান্ত হতে দেয় না, যেটা আমরা আলোচনা করলাম। বিষয়টিকে আলোচনা করার জন্য তারা প্রথমে ভিটো দেয়। ভিটো প্রয়োগের মাধ্যমে কার্যবিধি ছাড়া অন্যান্য বিষয়টিকে অন্তর্ভুক্ত করে। এটাই হচ্ছে প্রথম ভিটো। তাহলে একটি বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা প্রথম ভিটো প্রয়োগ করলো। এইবারে আছে দ্বিতীয় ভিটো বা মূল সিদ্ধান্ত। যখন বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে সাব্যস্ত হলো বা কার্যবিধি সংক্রান্ত ছাড়া অন্যান্য বিষয়ের অন্তর্ভুক্ত হলো, তখন সেই বিষয়ে আবার আলোচনা শুরু হয়। সেই আলোচনা শুরু হওয়ার পরে যখন স্থায়ী সদস্য রাষ্ট্ররা আবার সেই প্রস্তাবের বিপক্ষে নেতিবাচক ভোট দেয়, তখন প্রস্তাবটি কি হয়? বাতিল হয়ে যায়। এইভাবে যখন একটি বিষয়ের উপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্ররা নেতিবাচক ভোট প্রদান করেন, তখন তাকে বলা হবে দ্বৈত ভেটো। বোঝা গেল? যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে, ভালো করে পরিষ্কার করে ছোট্ট ভিডিও করে বিষয়টিকে বোঝানো হবে বা বিষয়টিকে আরো ব্যাখ্যা করা যাবে। পরে রয়েছে নিরাপত্তা পরিষদের ক্ষমতা কার্যাবলী। প্রথমে আছে বিশ্ব শান্তি নিরাপত্তার কাজ। আমরা জানি নিরাপত্তা পরিষদের মূল এবং প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রদান করা। সেই আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রদান করতে গিয়ে নিরাপত্তা পরিষদকে দুটি উপায় অবলম্বন করতে হয়। প্রথম উপায়টা কি? শান্তিপূর্ণ উপায়, এবং দ্বিতীয় উপায়টা হচ্ছে নিবর্তনমূলক উপায় বা শাস্তিমূলক উপায়। প্রথমে আমরা শান্তিমূলক উপায়টি আলোচনা করব। যদি এমন কোনো বিবাদ চলতে থাকে যার দ্বারা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত হচ্ছে, আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন নিরাপত্তা পরিষদ বিবাদমান যে রাষ্ট্রগুলো আছে বা পক্ষগুলো আছে তাদেরকে বলে যে শান্তিপূর্ণ উপায়ে এই বিরোধের নিষ্পত্তি বা সমাধান করে নিক। এই বিরোধ বা সমস্যার সমাধান করার জন্য বা বিরোধের নিষ্পত্তি করার জন্য নিরাপত্তা পরিষদ কয়েকটি শান্তিপূর্ণ উপায়ের কথা বলে। সেই উপায়গুলো কি কি? আলাপ আলোচনা, অনুসন্ধান, আপোষ প্রচেষ্টা, মধ্যস্থতা, সালিসি, আন্তর্জাতিক বিচারালয়ের মাধ্যমে নিষ্পত্তি এবং আঞ্চলিক সংস্থার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থার অবলম্বন। এই পদ্ধতিগুলো অবলম্বন করে পরস্পর বিবাদমান রাষ্ট্রগুলি যাতে শান্তিপূর্ণ অবস্থায় আসতে পারে তার জন্য নিরাপত্তা পরিষদ তাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে। এটা গেল প্রথম উপায়। দ্বিতীয় উপায় কি আছে? নিবর্তনমূলক বা শাস্তিমূলক উপায়। আমরা যে আগের পয়েন্টটিতে শান্তিপূর্ণ উপায়ের বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়ের মধ্য দিয়েও যদি শান্তি রক্ষা করা না যায় বা নিরাপত্তা পরিষদ যদি ব্যর্থ হয়, তখন নিরাপত্তা পরিষদ ওই যে শান্তি ভঙ্গ করছে যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। তার সঙ্গে রেল, বিমান, ডাক, সমুদ্রপথ, সমস্ত রকমের যোগাযোগ, এমনকি কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করে দেয়। মানে সেই বিবাদমান রাষ্ট্রগুলোর সঙ্গে অন্যান্য রাষ্ট্র যাতে কোনো রকম কোনো সম্পর্ক না রাখে, সেই বিষয়টি নিরাপত্তা পরিষদ সুনিশ্চিত করে। এতেও যদি ফল না পাওয়া যায়, তাহলে কি করে? নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে। সেই শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করার জন্য বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর সাহায্য নিতে পারে নিরাপত্তা পরিষদ। তাহলে নিরাপত্তা পরিষদের প্রথম কাজ বা ক্ষমতা কার্যাবলী। দ্বিতীয় কাজ, নিয়োগ সংক্রান্ত কাজ। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে, যেটা আমরা সাধারণ সভার ক্ষেত্রে আলোচনা করেছিলাম, নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা মহাসচিব এবং আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। তবে এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় যে নিরাপত্তা পরিষদের যে 15টি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলির মধ্যে 9টি রাষ্ট্রের সম্মতি অবশ্যই প্রয়োজন। তবে এই যে 9টি রাষ্ট্রের সম্মতি অবশ্যই প্রয়োজন, তার মধ্যে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্রের সমর্থন আবশ্যিক। তা না হলে মহাসচিব এবং আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিয়োগ করা যাবে না। তবে এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয়, নিরাপত্তা পরিষদ বিচারালয়ের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারে না। 3 পয়েন্ট, সদস্যদের বরখাস্ত করার ক্ষমতা। নিরাপত্তা পরিষদ কাদের বরখাস্ত করবে? নিরাপত্তা পরিষদ যে সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বা যে সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, তাদেরকেই
বা সেই সদস্যকেই তাদের অধিকার থেকে, তাদের সুযোগ সুবিধা থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে নিরাপত্তা পরিষদ। তাহলে দেখো, নিরাপত্তা পরিষদের যে শান্তিমূলক বা নিবর্তনমূলক যে ব্যবস্থাগুলো রয়েছে, আমরা যেটা পয়েন্টে আলোচনা করলাম, সেই পয়েন্টের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ সদস্যদের বরখাস্ত করতে পারে। ৪ নম্বর পয়েন্ট, সনদ সংশোধন সংক্রান্ত ক্ষমতা। নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা উভয়ে মিলেই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে। দেখো, বিষয়টি নিয়ে লেখা আছে, নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভার 2/3 সদস্যের সমর্থনে সনদ সংশোধন করা হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য একটি বিষয়, নিরাপত্তা পরিষদের সম্মতি বলতে নিরাপত্তা পরিষদের যে 15টি সদস্য রাষ্ট্র আছে, সেই সদস্যদের মধ্যে 9টি সদস্য রাষ্ট্রের সমর্থন অবশ্যই প্রয়োজন বা সমর্থনকে বোঝায়, তবেই সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করা হয়ে থাকে। তাহলে সিম্পল একটি বিষয়, সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ উভয়ে মিলেই সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে, এটা কিন্তু কোশ্চেন হয়। পরের পয়েন্ট, নিরস্ত্রীকরণ সম্পর্কিত কাজ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু নিরাপত্তা পরিষদের হাতে। বিশ্বের অর্থ যাতে এই সামরিক সজ্জাতে নষ্ট না হয় বা ব্যয় না করা হয়, তার জন্য নিরাপত্তা পরিষদ প্রচেষ্টা চালায়। এই ব্যাপারে সামরিক পরিষদ নিরাপত্তা পরিষদকে সামগ্রিকভাবে সাহায্য করে থাকে। তাহলে দেখো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব কিন্তু নিরাপত্তা পরিষদের হাতে। সেই ক্ষেত্রে রাষ্ট্রগুলি তাদের যে অর্থ রয়েছে, সেই অর্থটা যদি অস্ত্র কিনতে বা সামরিক সজ্জাতে নিয়োগ করে দেয়, সমস্ত অর্থকে যদি পারমাণবিক অস্ত্র, মিসাইল এইসব কিনতেই ব্যয় করে দেয়, তাহলে ওই সমস্ত রাষ্ট্রগুলো দারিদ্র হয়ে পড়বে, অশিক্ষায় পরিপূর্ণ হয়ে পড়বে। সেই দিকটা নজর রাখে নিরাপত্তা পরিষদ। তাহলে এগুলোই নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আসি আমরা, নিরাপত্তা পরিষদ কোন কোন দিক থেকে সাফল্য হয়েছে। দেখো, নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম সমালোচনা আছে, কারণ নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য রাষ্ট্রগণ আছেন, তারা যে কোনো বিষয় যে কোনো সময় ভেটো প্রয়োগ করতে পারে। তবে নিরাপত্তা পরিষদের যে শান্তি রক্ষার ক্ষেত্রে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। যেমন দেখো, বলকান সমস্যা, কাশ্মীর সমস্যা, প্যালেস্তাইন সমস্যা, লেবানন সমস্যা, পশ্চিম ইরানের সমস্যা, এই সমস্যাগুলোর দিক থেকে নিরাপত্তা পরিষদ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এমনকি কঙ্গোতে যে শান্তি প্রতিষ্ঠা করা হবে, সেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ সৈন্যবাহিনী প্রেরণ করেছিল। সেই সৈন্যবাহিনী প্রেরণ করার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জকে ব্যাপকভাবে সাহায্য করেছিল। এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সাফল্য। এরপরে রয়েছে ব্যর্থতা। নিরাপত্তা পরিষদের কি কি ব্যর্থতা রয়েছে, যেটা আমরা আলোচনা করলাম, যে নিরাপত্তা পরিষদের যে পঞ্চপ্রধান বা বিগ ফাইভ যে রাষ্ট্রগুলো, তারা কি করে, যে কোনো বিষয়ে ভেটো প্রয়োগ করে। সবচেয়ে বেশি ভেটো প্রয়োগ করেছে আজ পর্যন্ত চীন। তাহলে যে কোনো সময় ভেটো প্রয়োগ করে। তাহলে এই ভেটো যদি যে কোনো সময় যে কোনোভাবে যদি প্রয়োগ করা হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা পরিষদের সাফল্য একবারে কিন্তু দেখা যায় না। যদি ভেটো প্রয়োগ করে দেয়, কোনো বিষয় একটি আলোচনা চলছে, ভেটো প্রয়োগ করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সাফল্য কিন্তু আমরা চোখে দেখতেই পাই না। দেখো, এখানে ব্রিটেনের হাত থেকে সাইপ্রাসকে এবং ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণ থেকে লেবাননকে রক্ষা করতে নিরাপত্তা পরিষদ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তার কয়েকটা উদাহরণ দেওয়া আছে। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন দুটি রাষ্ট্র মিলে ইরাক আক্রমণ করে এবং ইরাকের যে রাষ্ট্রপ্রধান ছিলেন সাদ্দাম হোসেন, তাকে ক্ষমতাচ্যুত করে এবং 2006 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। আবার অন্যদিকে 2011 সালে লিবিয়ার যে রাষ্ট্রপ্রধান ছিলেন গাদ্দাফি, তাকে মিথ্যাচারে ফাঁসিয়ে দেওয়া হয়, ফাঁসিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়। তাহলে এই সমস্ত দিক থেকে দেখতে গেলে নিরাপত্তা পরিষদ কিন্তু সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এইসব দিক থেকে নিরাপত্তা পরিষদ তার ব্যর্থতাই সামনে এনেছে। আবার একটি উল্লেখযোগ্য বিষয়, নিরাপত্তা পরিষদের নিজস্ব কোনো সৈন্যবাহিনী নেই। নিরাপত্তা পরিষদের সৈন্যবাহিনী না থাকার জন্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সমস্যা সমাধান করতে অনেকটাই দেরি করে ফেলে। তাহলে এভাবেই তোমরা নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভার বিষয়গুলো জানবে এবং পড়বে। তোমরা এখানে আলোচনাগুলো দেখবে, দেখার পর বইটা অবশ্যই পড়বে। পড়ার পরে এমসিকিউ যে দেওয়া হবে, সেই এমসিকিউ গুলো আলোচনা করবে বা পড়বে। তাহলে দেখবে বিষয়টা আরো সহজ হয়ে যাবে, তোমরা পরীক্ষাতে আরো ভালো রেজাল্ট করতে পারবে।
আমরা যে পিডিএফটি ধরে আলোচনা চালাচ্ছি, সেই পিডিএফটা তোমরা অবশ্যই শেষ দিনে যে পার্টটি আলোচনা হবে, সেই পার্টে তোমরা পেয়ে যাবে। কিন্তু একটা বিষয়, এই পিডিএফটি পাওয়ার জন্য তোমাদেরকে পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটা কি হবে? বড় হাতের CLASS প্লাস এই পাসওয়ার্ডটি দিলে তোমরা এই পিডিএফটি ওপেন করতে পারবে। ঠিক আছে? তোমরা দেখবে, পড়বে, বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।